হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের সেশনটি শুরু করছি। আজকের সেশনটি হলো 2024 সালের 16ই মার্চ যে ফুড এসআই পরীক্ষাটি পিএসসি কন্ডাক্ট করেছিল তার ফার্স্ট শিফটের 50টি জিকে এই পর্বে রয়েছে। চেষ্টা করব 50টি কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়ার। তো আপনাদেরকে বরাবরের মতো রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। কোনো রকমভাবে কোনো কোয়ারিজ থাকলে বা কোনো রকম কমেন্টে জানানো থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর একটি লাইক দেবেন ক্লাসটি ভালো লাগলে। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক। এই পর্বের ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্লেগ মহামারী বা প্লেগ রোগ এর মূল কারণ কিসের জন্য এই প্লেগ মহামারীটি ছড়িয়ে পড়ে? মশার দ্বারা, ইঁদুরের দ্বারা, বাদুড়ের দ্বারা নাকি পাখির দ্বারা? সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে ইঁদুরের দ্বারা। এবং মশার ক্ষেত্রে যেগুলি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে এডিস মশার কামড়ে, যেমন ডেঙ্গু, তারপরে অ্যানাফিলিসে হচ্ছে ম্যালেরিয়া, এই রোগগুলি হয়ে থাকে। এবং অনেক সময় বাদুড় এবং পাখি এর মাধ্যমে বিভিন্ন ভাইরাস বা ভাইরাল যে সমস্ত ভাইরাস ঘটিত রোগ কিন্তু ছড়িয়ে পড়ে। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে আনন্দমঠের লেখকের নাম কি? অপশন এ হচ্ছে বঙ্কিমচন্দ্র, বি শরৎচন্দ্র, সি রবীন্দ্রনাথ এবং ডিতে রয়েছে রাসবিহারী বসু। আনন্দমঠ সেটা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাসটি এটি সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে প্রথম প্রকাশিত হয়েছিল 1882 সালে। কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকার মধ্য দিয়ে আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। আর এই আনন্দমঠ থেকেই আমাদের যে ন্যাশনাল সং রয়েছে, ন্যাশনাল সং অর্থাৎ বন্দে মাতরম, এটা নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে, যেটা প্রথম প্রকাশিত হয়েছিল এই সঞ্জীবনী পত্রিকার মধ্য দিয়ে কৃষ্ণকুমার মিত্রের 1882 সালে। তো দেরি না করে পরের কোয়েশ্চেনটি দেখে নেব। ভারতীয় সংবিধান সভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান সভায় প্রথম যে অধিবেশন হয়েছিল তার স্পিকার যিনি ছিলেন GH দেশমুখ, হুকুম সিং, নাকি শরণ সিংহ, নাকি GV মাভালাঙ্কার অর্থাৎ গণেশ বাসুদেব মাভালাঙ্কার? অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গণেশ বাসুদেব মাভালাঙ্কার। পরের কোয়েশ্চেনটি, প্রথম কোন মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন? আবেদা, জুবাইদা, রোকেয়া, রাজিয়া? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে রাজিয়া। সুলতানা রাজিয়া দাস বংশের একজন শাসক ছিলেন। তা সত্ত্বেও তিনি নিজে দাস ছিলেন না, সেটা হচ্ছে সুলতানা রাজিয়া। তিনি ভারত তথা পৃথিবীর মধ্যে প্রথম মহিলা শাসক হিসেবে তাকে ধরা হয়। পরবর্তীকালে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি নাকি লোকসভা? ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করে থাকেন বা অ্যাপয়েন্ট করে থাকেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। বর্তমানে 50তম যে প্রধান বিচারপতি রয়েছেন তিনি হলেন DY চন্দ্রচূড়। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে? প্রজ্ঞান এটি এর সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে যুক্ত প্রজ্ঞান? অপশন হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান নাকি আবহাওয়া? সঠিক উত্তরটি হয়ে যাবে এক্ষেত্রে মহাকাশ বিজ্ঞান। প্রজ্ঞান এবং বিক্রম এগুলি রোভার এবং ল্যান্ডারের নাম যথাক্রমে। এই কিছুদিন আগে যে চন্দ্রযান লঞ্চ করা হয়েছিল পরপর 2019 সালে এবং 2023 সালে, সেগুলির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী কোয়েশ্চেন, পোলিও রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যান্টিবায়োটিক নাকি ঔষধ? সঠিক অ্যান্সার হয়ে যাবে পোলিও একটি ভাইরাস ঘটিত রোগ। এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে টিবি বা টিউবারকুলোসিস হয়ে যাবে। এবং এই যেটা অ্যান্টিবায়োটিক একটি মেডিসিন হিসেবে কাজ করে থাকে। আর আচ্ছা বেশ, পরবর্তী কোয়েশ্চেন, G20
যে গ্রুপ 20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে, অর্থাৎ অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ভারত। 2023 সালে G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতিত্ব করেছে বা সভাটি অনুষ্ঠিত হয়েছে ভারত মণ্ডপমে হয়েছিল দিল্লিতে, সেটা ভারতবর্ষে, যেটা ছিল 18তম এডিশন ছিল এটা। এবং এর পরবর্তী যে 19th এডিশন এটি হবে সেটা হচ্ছে ব্রাজিলে হবে। এটি ব্রাজিলে হবে 19 এডিশনটা, কিন্তু এখন সভাপতিত্ব করেছে সেটা হচ্ছে ভারত, আর এটা হচ্ছে দিল্লির ভারত মণ্ডপমে এটা অনুষ্ঠিত হয়েছিল, যেটা হচ্ছে অবস্থিত দিল্লির প্রগতি ময়দানে। এটা ইম্পর্টেন্ট। এবং পরবর্তী যে 19th এডিশন G20 দেশগুলির সভাপতি সেক্ষেত্রে করবে ব্রাজিল। পরবর্তী কোয়েশ্চেন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটি কে লিখেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী নাকি অরবিন্দ ঘোষ? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এর লেখক ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। এবং গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন তিনি ছিলেন মহাত্মা গান্ধীর বা আমাদের জাতির জনকের রাজনৈতিক গুরু। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে আলমগীর নামে কে পরিচিত ছিলেন? শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব নাকি আকবর? সঠিক অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব হচ্ছে আলমগীর নামে পরিচিত ছিলেন। পরবর্তী 22, আচ্ছা এখানে সিরিজগুলি এলোমেলোভাবেই নিয়েছি, কারণ কোয়েশ্চেন থেকে ডাইরেক্ট আমি সেখান থেকে নিয়েছি, তাই সিরিজগুলি পরপর নেই। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রথমে হচ্ছে অপশন এ বলছে সি রাজা গোপালাচারী, বি ডক্টর জাকির হোসেন, সি ডক্টর এস রাধাকৃষ্ণন এবং ডি মৌলানা আবুল কালাম আজাদ। দেখি প্রত্যেকটা অপশন সম্পর্কে বলার চেষ্টা করে দিই। এখানে বলছে প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং ভারতবর্ষের যিনি দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং এই সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি রয়েছেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, তাঁর জন্মদিনটিকেই আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। চক্রবর্তী রাজা গোপালাচারী যিনি ছিলেন বা সি রাজাগোপালাচারী, তিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় এবং স্বাধীন ভারতের বা শেষ গভর্নর জেনারেল ছিলেন তিনি। ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি এক্ষেত্রে, এবং মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছেন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী। পরবর্তী কোয়েশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? গান্ধীজির, নেহেরুর, তিলকের নাকি গোখলের? বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত উক্তি হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার। কে? আচ্ছা, ডক্টর মেঘনাদ সাহা ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ, পদার্থবিদ, রসায়নবিদ, ডাক্তার। এক্ষেত্রে বলছে ডক্টর মেঘনাদ সাহা একজন বিখ্যাত ফিজিক্সের লোক ছিলেন, অর্থাৎ ফিজিশিয়ান, অর্থাৎ পদার্থবিদ ছিলেন। পরবর্তী কোয়েশ্চেন শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন? দক্ষিণ ভারত, গুজরাট, গৌড়, মালভূম। সঠিক অ্যান্সার হয়ে যাবে গৌড়, বাংলা, বিহার, উড়িষ্যার যে জায়গাটি ছিল তখন। আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত গায়ক, কবি, বিজ্ঞানী, রাজনৈতিক নেতা। অবভিয়াসলি আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বিজ্ঞানী। পরবর্তী কোয়েশ্চেন, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কোন সালে? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল একটা মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, যেটা প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল 1191 সালে এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল যেটা 1192 সালে। প্রথম তরাইনের যুদ্ধে জয়লাভ করেছিলেন তিনি হলেন পৃথ্বীরাজ চৌহান এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধে জয়লাভ করেছিলেন যেটা মোহাম্মদ ঘুরি। পরবর্তী কোয়েশ্চেন, আকবর নামা রচয়িতা কে ছিলেন? আব্দুল হামিদ, ফৈজি, আবুল ফজল, ফিরোজ শাহ তুগলক। সঠিক অ্যান্সার হয়ে যাবে আবুল ফজল। পরবর্তী কোয়েশ্চেন, গাছের খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়া, গাছেরা কি প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে? অপশন এ সালোক সংশ্লেষ, উদ্ভিদের শ্বসন, উদ্ভিদের শ্বাস প্রশ্বাস নাকি উদ্ভিদের বাষ্পীভবন। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে গাছেরা খাদ্য উৎপাদন করে। নেক্সট কোয়েশ্চেন, আইহোল প্রশস্তি যার সাথে যুক্ত? সমুদ্রগুপ্ত, বিষ্ণুগুপ্ত, দ্বিতীয় পুলকেশিন, রাজেন্দ্র চোল। সঠিক অ্যান্সার হয়ে যাবে
রবি কীর্তি রচিত রায়হল প্রশস্তি হচ্ছে দ্বিতীয় পুলকেশী সম্পর্কিত। সমুদ্রগুপ্তকে ডক্টর ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান বলেছেন এবং গঙ্গাইকন্ডে চোল উপাধি ধারণ করেছিলেন রাজেন্দ্র চোল। পরবর্তী কোয়েশ্চেন যেটা, জলে যে দুটি রাসায়নিক মৌল রয়েছে, জলের মধ্যে যে রাসায়নিক মৌল থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। পরবর্তী কোয়েশ্চেন, পারাদ্বীপ বন্দরটি অবস্থিত লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু। সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন নবীন পট্টনায়ক, যিনি রয়েছেন সবথেকে বেশি দিন ধরে মুখ্যমন্ত্রী। যিনি রয়েছেন নবীন পট্টনায়ক সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে রয়েছেন বর্তমানে। উড়িষ্যার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর এবং উড়িষ্যা যেটা পারাদ্বীপ বন্দর যেটা কিন্তু এটা কিন্তু একটা বেশ পারাদ্বীপ বন্দরটি রয়েছে কোথায়? উড়িষ্যাতে। তাহলে আচ্ছা, এছাড়াও উড়িষ্যাতে যেটা ইম্পর্টেন্ট চিল্কা হ্রদ বিখ্যাত রয়েছে যেটা। তারপরে হচ্ছে যদি বলা হয় থাকে দ্বীপ বন্দর সংক্রান্ত ব্যাপার, সবথেকে বৃহত্তম যেটা সেটা দ্বীপ হচ্ছে বন্দর হচ্ছে যেটা সেটা হচ্ছে মুম্বাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। মুম্বাই হচ্ছে বৃহত্তম বন্দর এবং ভারতবর্ষের একমাত্র শুল্কমুক্ত বন্দর সেটা হচ্ছে গুজরাটের কান্ডালা হয়ে যাবে এক্ষেত্রে। এবং আমাদের পূর্ব ভারতের বৃহত্তম বন্দর যদি বলা হয় থাকে সেক্ষেত্রে কলকাতা হয়ে যাবে। এবং পূর্ব ভারতের গভীরতম বন্দর যদি বলা হয় থাকে সেক্ষেত্রে বিশাখাপত্তনম হয়ে যাবে। এবং প্রাচীনতম বন্দর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের কলকাতা পূর্ব ভারতের ক্ষেত্রে। চা রপ্তানি সবথেকে বেশি হয়ে থাকে কলকাতা পোর্টের মাধ্যমে। এইগুলি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের একটি প্রবাল দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি এবং সবথেকে ক্ষুদ্রতম যেটা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। শিক্ষার সবথেকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বেশি। আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেগুলি হচ্ছে পশ্চিমবঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এগুলো যেমন ইম্পর্টেন্ট রয়েছেন বা 23টি জেলা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের আর কি ইম্পর্টেন্ট আছে যে একটি স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে যেটা সেটা হচ্ছে পলতা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক। আচ্ছা, ভারতবর্ষে মোট 13টি বন্দর রয়েছে যেগুলো হচ্ছে ন্যাশনাল লেভেলের। পোর্ট রয়েছে 13টি। এছাড়া প্রায় 2 থেকে 400টি বিভিন্ন রাজ্য বা প্রাইভেট এর অন্তর্গত পোর্ট রয়েছে ছোট ছোট। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? 1883, 1884, 1885 নাকি 1886? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে 1885 সালে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। এবং 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। তার আগে যেটা ছিল ন্যাশনাল যেটা সামিট বা সম্মেলন, পরবর্তীকালে ন্যাশনাল কংগ্রেস। এবং এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। তিনি কিন্তু প্রথম এখানে সভাপতিত্ব করেছিলেন। আর এই প্রথম অধিবেশনটি হয়েছিল মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে, যেটা ছিল 1885 সালের ডিসেম্বর মাসে। এবং প্রথম অধিবেশন কোথায় ছিল? মুম্বাইয়ের। আচ্ছা, এগুলো আমাদের জানতে হবে মোটামুটি। আচ্ছা, প্রথম মুসলিম সভাপতিত্ব কে করেছিলেন? সেক্ষেত্রে যে চেন্নাই সেশন, যেটা হচ্ছে তৃতীয় যে অধিবেশনটি হয়েছিল কংগ্রেসের, বদরুদ্দিন তায়েবজি। পরবর্তী কোয়েশ্চেন, ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এটি হলো কি? এটি হচ্ছে এই রাষ্ট্রসমূহের গোষ্ঠী। পরবর্তীতে 2024 সালে আরও 6টি দেশ এর অন্তর্ভুক্ত হয়েছে। এবং 2023 সালে ব্রিক্সের সামিট অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ব্রিক্সের সামিট অনুষ্ঠিত হয়েছিল যেটা সেটা হয়েছিল সাউথ আফ্রিকাতে। এবং 2024 সালে ব্রাজিলে হওয়ার কথা ছিল, কিন্তু ব্রাজিল এই বছর এটি হোস্ট করছে না। 2024 সালে ব্রিক্স সামিট অনুষ্ঠিত হবে রাশিয়াতে। এবং 2025 সালেও এটাকে হোস্ট করবে রাশিয়ায়। পরবর্তী কোয়েশ্চেন, পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন মীর কাসিম ও মীর জাফর।
না, সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মীর জাফর ও ফরাসি, শাহ আলম ইংরেজ। সঠিক অ্যান্সার হয়ে যাবে সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশী যুদ্ধ হয়েছিল। এবং অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে পলাশী এই জায়গাটি কোন জায়গায়, বর্তমানে কোন জেলার মধ্যে অন্তর্গত, সেক্ষেত্রে হয়ে যায় নদিয়া। যেমন এর আগেই পিএসসি ক্লার্কশিপে এসেছিল যে পলাশী কোন জেলার মধ্যে পড়ে, সেক্ষেত্রে হয়ে যাবে নদিয়া। এবং পলাশীর যুদ্ধ যেটা, সেটা হয়েছিল 1757 সালে 23শে জুন এটা হয়েছিল, যেটা পলাশীর যুদ্ধ। একদিকে ছিল সিরাজউদ্দৌলা বাহিনী এবং অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা রবার্ট ক্লাইভের ইংরেজ সেনাবাহিনী, আর অন্যদিকে সিরাজউদ্দৌলার থেকে মীর জাফর। যদিও মীর জাফর বিট্রে করার কারণে বা এটার মধ্যে একটা ষড়যন্ত্র করার জন্য পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাস্ত হয়েছিলেন। পরবর্তী কোয়েশ্চেনটা রয়েছে সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম সূচনা হয়, কানপুর, ব্যারাকপুর, চিতপুর নাকি মিরপুর। সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম ব্যারাকপুরে হয়েছিল অপশন অনুযায়ী। আর এখানে প্রথম শহীদ ধরা হয়ে থাকে মঙ্গল পাণ্ডেকে প্রথম শহীদ ধরা হয়ে থাকে, যেটা সিপাহী বিদ্রোহ, যেটা হয়েছিল 1857 সালে। পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা দেখে নেব। ফাহিয়ান যার রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি হলেন ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলে ভারতবর্ষে এসেছিলেন। আচ্ছা, হর্ষবর্ধনের আমলে এসেছিলেন হিয়াংশান এবং চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিলেন মেগাস্থিনিস। পরবর্তী কোয়েশ্চেন যেটা, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানে নিম্নলিখিত কোন সংশোধনী ধারায়, সেটা হয়েছে আমাদের 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর যে ধারা, সেক্ষেত্রে 1992, একদম ঠিক বলেছি, 1992-তে সেটা ছিল ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয়েছিল। যে প্রথম যে সংবিধান সংশোধনী হয়েছিল পঞ্চায়েতি রাজ সংক্রান্ত, সেটা হচ্ছে 1992 সালের 73তম। এবং 74তম যেটা হয়েছিল, সেটা হয়েছিল 1993 সালে, যেটা মিউনিসিপ্যালিটি অর্থাৎ যেটা হয়েছিল যে পৌরসভা সংক্রান্ত সংশোধন। এগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ভিটামিন সি খাদ্যদ্রব্য পাওয়া যায়, যেটা নিম, পাতিলেবু, দুধ নাকি গাজর। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড সেটা হচ্ছে পাতিলেবু, মেনলি টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায়। বাদুর রাতে টক জাতীয় ফলে। আচ্ছা, বাদুর রাতে পথ নির্দেশ করে যার সাহায্যে, চোখ, নাক, প্রতিধ্বনি নাকি ঘ্রাণ। সঠিক অ্যান্সার হয়ে যাবে বাদুর, তারা কিন্তু প্রতিধ্বনির মাধ্যমে তারা পথ নির্দেশ বা সেইভাবে যাতায়াত করে। ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়েছিল, 1951, 1949, 1950 নাকি 1948। ভারত প্রজাতন্ত্র রূপে ঘোষিত হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। ওজন্য 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে পালন করা হয়ে থাকে। ভারতবর্ষের সংবিধানে যেটা সংবিধান গণপরিষদ দ্বারা, যেটা গণপরিষদে সংবিধানকে গ্রহণ করা হয়েছিল, সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949। এই জন্য 26শে নভেম্বরকে ভারতবর্ষের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়েছিল, এই কোয়েশ্চেনটাই বললাম যে 26শে নভেম্বর 1949 সালে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবং ভারতবর্ষের সংবিধান মোট 2 বছর 11 মাস এবং যেটা 18 ডেজ, এটা কিন্তু সময় লেগেছিল। 2 years 11 month এবং 18 ডেজ এটা সময় লেগেছিল মোট সংবিধান রচনা করতে। এবং এক্ষেত্রে ভারতবর্ষের সংবিধান রচনা করার ক্ষেত্রে বেশ সময় লাগার পাশাপাশি এখানে অনেক বিষয়বস্তু যেগুলি বিভিন্ন সময়ে অ্যামেন্ডের মাধ্যমে করা হয়েছিল। এবং ভারতবর্ষের সংবিধান যে রচনার ক্ষেত্রে মূল যিনি ছিলেন রচয়িতাকার, তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এক্ষেত্রে যেটা হয়ে যাবে। এবং বি.আর. আম্বেদকর ছিলেন ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী, ল মিনিস্টারও ছিলেন। রাজ্যসভার অধ্যক্ষ কে ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি ভারতের রাষ্ট্রপতি। রাজ্যসভার চেয়ারম্যান
যেটা এক্স অফিসীয় চেয়ারম্যান হিসেবে কাজ করেন সেটা হচ্ছে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি। আর বর্তমানে ভারতবর্ষের যে 14তম 14th রাষ্ট্রপতি রয়েছেন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের এক্স গভর্নর জগদীপ ধনকর। এবং বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি বলা হয় থাকে সেক্ষেত্রে দ্রৌপদী মুর্মু, তিনি হচ্ছেন 15। এবং আমাদের কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি রয়েছেন টিএস শিবজ্ঞানন। এবং ভারতবর্ষের 14তম প্রধানমন্ত্রী রয়েছেন সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। আর এই 14তম প্রধানমন্ত্রীতে 17তম লোকসভা কিন্তু রয়েছেন। আর 2024 সালে যে লোকসভা আয়োজিত হবে সেটা হবে 18th লোকসভা। যদি প্রধানমন্ত্রী না চেঞ্জ হন সেক্ষেত্রে তিনি 14তম প্রধানমন্ত্রী হিসাবেই থেকে যাবেন। কর্নিয়া দেহের যে অংশে অবস্থিত? অপশন এ কান, বি চোখ, সি হচ্ছে নাক এবং ডি হচ্ছে পাকস্থলী। সঠিক অ্যান্সার হয়ে যাবে অবভিয়াসলি চোখ। আইরিশ, কর্নিয়া এগুলি মেনলি চোখের অংশ। ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান? মেরু অঞ্চল, মরুভূমি, চাঁদ নাকি সমুদ্র? ক্যাকটাস বা কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায় মেনলি মরুভূমি শুষ্ক জলবায়ু অঞ্চলে। যেমন বাবলা, ফণিমনসা এইগুলি হয়ে যাবে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। গাজর যে ভিটামিন গুণ সমৃদ্ধ সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেটিনল। আর এই গাজর ভিটামিন যে 30%-রও বেশি, প্রায় 30 থেকে 35% ভিটামিন এ থাকে গাজরে মোট ভিটামিনের। ভিটামিন বি গ্রুপের যে ভিটামিনগুলি রয়েছে, B1 হচ্ছে থিয়ামিন, B2 হচ্ছে রাইবোফ্লাভিন, B3 হচ্ছে নিয়াসিন, তারপর হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, তারপর হচ্ছে বায়োটিন, B5, B6, B7, তারপর হচ্ছে B9 ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 হচ্ছে সায়ানোকোবালামিন। ভিটামিন সি হচ্ছে সেগুলো হচ্ছে টক জাতীয় ফলে থাকে, যেমন লেবুতে, অ্যাসকর্বিক অ্যাসিড যেটা। এবং ভিটামিন ডি হচ্ছে আমাদের ক্যালসিফেরল, টোকোক্যালসিফেরল এবং অক্সিক্যালসিফেরল। এরপরে যেটা রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন সালে? 1551, 1523, 1525, 1526। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1526। পরবর্তী কোয়েশ্চেন, মানবদেহের অস্থির সংখ্যা কত? ছোটোবেলায় বা শিশুদের মোট অস্থির সংখ্যা মোটামুটি 270 থেকে 320-টির মধ্যে থাকে, এবং যেটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয়ে যাবে 206টি। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে ফ্রেন্ডস এক্ষেত্রে সেটা হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সায়ানাইড নাকি পটাশ? সঠিক আনসার হচ্ছে যেটা সাধারণ লবণ বা খাদ্য লবণ সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl যেটা। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব, মিনামাটা রোগের কারণ কি? সালফার, নাইট্রোজেন, পারদ নাকি পটাশিয়াম? সঠিক আনসার হয়ে যাবে পারদ। জাপানে এই পারদ দূষণের ফলে মিনামাটা রোগ একটা সময় ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। আমাদের বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলি থাকে তার থেকে সবথেকে বেশি পরিমাণে প্রাকৃতিক গ্যাস হিসেবে নাইট্রোজেন থাকে, প্রায় 78.08%, এবং দ্বিতীয় সেক্ষেত্রেও যেটা 19 যেটা অক্সিজেন থাকে যেটা প্রায় 20%। এবার কি রয়েছে, আচ্ছা এগুলি আমাদের মনে রাখতে হবে। কৈবর্ত বিদ্রোহ বা কৈবর্ত এই বিদ্রোহ রিবেলিয়ানের নেতা কে ছিলেন? পুরু, দিব্যক বা দিব্য, অর্জুন নাকি হর্ষ? সঠিক আনসার হচ্ছে দিব্যক। পরবর্তী কোয়েশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর 5ই জুন। এটা হচ্ছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে একটা বলতে পারি যে লাইট কোয়েশ্চেন। সব এমন কোনো পরীক্ষা নেই যেখানে 5ই জুন বা পরিবেশ দিবসকে গুরুত্ব দেয় না। পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত পরীক্ষায় হয়তো এসে গেছে। নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়। অবভিয়াসলি রানীগঞ্জ কয়লা খনির জন্য বিখ্যাত, আর এটি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার মধ্যে অন্তর্গত। পরবর্তী কোয়েশ্চেন, যেটা বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য সবথেকে বেশি সেটা দরকার যেটি সবথেকে বেশি দায়ী বলছে সেটা অবভিয়াসলি গ্রিন হাউস গ্যাস হিসাবে কার্বন ডাইঅক্সাইড বেশি এফেক্ট করে। যদিও বায়ুমণ্ডলে সবথেকে বেশি মাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসাবে গ্রিন হাউস গ্যাস হিসাবে থাকে না, সেটা হচ্ছে ওয়াটার ভ্যাপর থাকে সেটা হচ্ছে সবথেকে বেশি। কিন্তু সবথেকে বেশি দায়ী যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড।
পরবর্তী কোয়েশ্চেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত ডাক্তার, রসায়নবিদ, পদার্থবিদ নাকি গণিতজ্ঞ? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত প্রফুল্লচন্দ্র রায়, যেক্ষেত্রে ডাক্তার, রসায়নবিদ, পদার্থবিদ নাকি গণিতবিদ? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা দেখে নেব। অবশ্যই আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত পদার্থবিদ। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে যে দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত সেটি হচ্ছে কফি, কোকো, চা নাকি চিনি? সঠিক অ্যান্সার হয়ে যাবে চা। এবং চা যেটা সবথেকে বেশি উৎপাদন করে থাকে সেটা হচ্ছে আসাম, এবং উন্নত মানের চা যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের দার্জিলিং মানে পশ্চিমবঙ্গ। এবং যদি বলে প্রথম বিশ্বে চা উৎপাদন কোথায় শুরু হয়েছিল সেক্ষেত্রে হয়ে যাবে চীন হয়ে যাবে। এবং সবথেকে বেশি চা রপ্তানি হয়ে থাকে ভারতবর্ষের কলকাতা পোর্ট থেকে। এছাড়াও টি বোর্ড অফ ইন্ডিয়া রয়েছে কলকাতাতে, এগুলি আমাদের, এবং চা গবেষণা কেন্দ্র রয়েছে আসামের জোরহাটে। এছাড়াও চা নিলাম কেন্দ্র রয়েছে যেটা শিলিগুড়িতে। এগুলি আমাদের মনে রাখলেই হয়ে যাবে। চিকিৎসক দিবস শিশু পালিত হয় 2রা জুলাই, 1লা জুলাই, 4th জুন নাকি 5ই জুন? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1লা জুলাই হয়ে যাবে আমাদের ন্যাশনাল যেটা দিবস রয়েছে, জাতীয় চিকিৎসক দিবস, সেটা হচ্ছে 1লা জুলাই। এবং পুলিশ দিবস যদি বলা হয় পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে হয়ে যাবে 1 সেপ্টেম্বর এক্ষেত্রে। এছাড়াও যদি বলা হয় থাকে চিকিৎসা সংক্রান্ত সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, যেটা ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে যদি পালন করা হয় সেটা হচ্ছে 7th এপ্রিল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। কারণ 1948 সালে 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল, যেটার হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। বর্তমানে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি হলেন অ্যাড্রাস টেধানান। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ, সেটা হয়ে যাবে ক্যালসিয়াম। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, এবং দুধকে সুষম খাদ্য বলা হয় না কারণ দুধের মধ্যে ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড এবং এফি অর্থাৎ লোহা না থাকার জন্য দুধকে সুষম খাদ্য হিসেবে গণ্য করা হয় না। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে দুধের মধ্যে। নিম্নলিখিত কোনটি রক্তের গ্রুপ? এটা হচ্ছে MnO-P। সঠিক অ্যান্সার হয়ে যাবে ও হচ্ছে একটি রক্তের গ্রুপ। কার্ল স্টেইনার রক্তের মেনলি 4টে গ্রুপের কথা বলেছিলেন, এগুলি হচ্ছে এবি পজিটিভ, এবি নেগেটিভ। আচ্ছা, এবি গ্রুপের মধ্যে দুটো রয়েছে, মেনলি 4টে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে এবি পজিটিভ, এবি নেগেটিভ। 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে এ পজিটিভ এবং এ নেগেটিভ। 3 নম্বরে হচ্ছে যেটা বি পজিটিভ, বি নেগেটিভ এবং ও পজিটিভ, ও নেগেটিভ। এই 4টি মেনলি রক্তের বিভাগ রয়েছে। আচ্ছা, এর মধ্যে সার্বজনীন দাতা বলা হয়ে থাকে সেটা হচ্ছে ও গ্রুপের রক্তকে, যেটা সার্বজনীন দাতা, এবং যেটা হচ্ছে এ বি হচ্ছে যারা সার্বজনীন গ্রহীতা। ভারতীয় সংবিধানের জনক হিসেবে কে পরিচিত ছিলেন? অবভিয়াসলি এটা হয়ে যাবে আমাদের ডক্টর BR আম্বেদকর হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ভারতীয় সংবিধানের যিনি জনক তিনি হলেন ডক্টর BR আম্বেদকর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এবং সংবিধান রচনার যিনি সেক্ষেত্রে রচনার যেটা ভারতবর্ষের যেটা উপদেষ্টা সেক্ষেত্রে MN রায়। এবং ভারতবর্ষের চিত্তরঞ্জন দাস সম্পর্কে আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে 1923 সালে তিনি যেটা প্রতিষ্ঠা করেছিলেন যেটা হচ্ছে স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী এবং আজকের সেশনটি লাস্ট কোয়েশ্চেন, মহাবলীপুরমের যে সপ্তরথ মন্দির তারা নির্মাতা ছিলেন চোল বংশ, চালুক্য বংশ, পল্লব বংশ নাকি পাণ্ডব বংশ? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা পল্লবরা হচ্ছে মহাবলীপুরমের যে সপ্তরথ মন্দির সেটা নির্মাণ করেছিলেন। পল্লব যেটা দক্ষিণ ভারতে মেনলি এই পল্লব বংশ। আচ্ছা, চোল যদি বলা হয় থাকে চোল হচ্ছে
চোলা ডাইনাস্টি যারা কিন্তু নৌবিদ্যায় পারদর্শী ছিলেন, এবং প্রথম রাজেন্দ্র চোল তিনি হচ্ছে প্রথম তিনি রাজেন্দ্র চোল তিনি আমাদের বাংলা যে অংশ সেটা দখল করার পর তার নাম হয়েছিল গঙ্গাইকাণ্ড চোল। এগুলি মোটামুটি ছিল এই 100 কোয়েশ্চেনের মধ্যে। 50 কোয়েশ্চেন ছিল জেনারেল অ্যাওয়ারনেস, যেটি এই ক্লাসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এটা আপনাদের আপকামিং যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে সেক্ষেত্রে, বা আপকামিং পিএসসির অন্যান্য পরীক্ষা বা পুলিশ রিক্রুটমেন্টের পরীক্ষা বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলিও খুবই গুরুত্বপূর্ণ হবে। জানি কোয়েশ্চেনটা অন্যান্য পরীক্ষার তুলনায় বর্তমানে একটু সহজ মনে হবে, তবেও কাজে লাগবে, কারণ এখান থেকেই আবার কপি পেস্ট হবে। তো যারা এই সেশনটিতে প্রথম ছিলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, কারণ এরপরে 2nd, 3rd, 4th, 5th এবং 6th যে সমস্ত শিফটগুলি পরীক্ষা হয়েছিল প্রত্যেকটা শিফট এইভাবে নিয়ে আসার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।